শুরু করি নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, পেজ নাম্বার 227 এ যান। ইন্সপেকশন অফ ট্যানজিবল অ্যাসেট। এখন এই অ্যাসারশনগুলো ক্লিয়ার হবে যেগুলো আমি একটু আগে বললাম। দেখেন, ইন্সপেকশন মানে ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য ট্যানজিবল অ্যাসেটস দ্যাট আর রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস কনফার্মস এক্সিস্টেন্স। খেয়াল মনে পড় আপনার ওইখানে রিলেট করতে পারতেছেন এক্সিস্টেন্স নামে ওইখানে একটা অ্যাসারশন ছিল না আমার অ্যাকাউন্ট ব্যালেন্সের, খেয়াল আছে কিনা? জি স্যার। জি স্যার। বাট ডাজ নট কনফার্ম রাইটস এন্ড অব্লিগেশন। রাইটস এন্ড অব্লিগেশন নামে একটা ছিল। তাহলে কি বলছে? অর ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন বলতে আমি কি বোঝাচ্ছিলাম? আমি বলছিলাম যে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আফটার calculation of depreciation এবং after deduction of accumulated depreciation, what is the value exist of an asset in the financial statement? This is basically valuation. অর্থাৎ আপনি ইন্সপেকশন যখন আপনি ফিজিক্যালি চেক করবেন, ফিজিক্যালি এক্সিস্টেন্স অর্থাৎ ফিজিক্যালি অ্যাসেটটা আছে কিনা সেটা আপনি কনফার্ম করতে পারবেন। কিন্তু বাট আপনি একটা ফ্যাক্টরিতে গেলেন, একটা অফিসে গেলেন, অফিসে গিয়ে একটা টেবিল দেখলেন, এখন টেবিলটা কোম্পানির কিনা সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি তার বুকস অফ অ্যাকাউন্টসে উইথ ট্যাগিং এর অ্যাসেট আপনি না দেখতে পারতেছেন, অথবা আপনি কোনো একটা ইনভয়েস, যে ইনভয়েস দিয়ে আপনি কনফার্ম করতে পারতেছেন এই টেবিলটা কোম্পানির নামে কিনা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি রাইটস এন্ড অব্লিগেশন অর্থাৎ উইথ কোম্পানির যে অ্যাসেট সেটা আপনি কনফার্ম করতে পারতেছেন। আবার আপনি ফিজিক্যাল চেক করে আপনি কিন্তু এটাও কনফার্ম করতে পারতেছেন না ওয়েদার ভ্যালু ওয়েদার depreciation properly calculation করা হয়েছে, ঠিক আছে? For example, machinery recorded in asset register can be inspected by assurance provider. ডান পাশে দেখি, it is strength give witness কি? Inspection of asset is a good procedure, particularly in the case of assets that the entity could not function without, for example, its production plan. But the weakness associated with inspection is that assets not used in daily production could be hidden from the assurance providers and not included in the financial statement. দেখেন, আচ্ছা এখানে এরপরে এই আমি এক্সপ্লেনেশনটা একটু পড়ে নেই, পরের পেজে 228 confirmation that assets seen are recorded in accounting records gives evidence of completeness. কমপ্লিটনেস বলতে কি বোঝাচ্ছে? আমি বলছি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আপনার নামে ট্রান্সফার করে, তাহলে এটা কমপ্লিটনেস। However, this is limited to assets assurance providers can see. If assets have been taken off site hidden, they might not be picked up. If assets have been taken off site hidden, অর্থাৎ কোনো অ্যাসেট যদি আপনার লুকায় রাখা হয় তাহলে কিন্তু আপনি এটা কনফার্ম করতে পারবেন, অর্থাৎ ইউ হ্যাভ টু ট্রাস্ট অন দ্য অডিটর। একইভাবে আপনি স্ট্রেংথ উইকনেসের ক্ষেত্রে কি বলছেন? আপনি যে ফিজিক্যাল ইন্সপেক্ট করেন আপনার রেগুলার প্রোডাকশনের জন্য যে অ্যাসেট আপনার ব্যবহার হচ্ছে এটা ইজিলি আপনি কনফার্ম। বাট এমন যদি কোনো অ্যাসেট থেকে থাকে যেটা হলো অন অ্যান্ড অফ বেসিসে আপনার কি বলে রেকর্ড হয়, আপনার কন্টিনিউয়াসলি অন অ্যান্ড অফ বেসিসে ব্যবহার হয়, কন্টিনিউয়াসলি ব্যবহার হয় না, তাহলে সে কিন্তু চাইলে সে কি করতে পারে, সেটা অ্যাসেটটাকে কি করতে পারে, সে লুকায় রাখতে পারে। এরপর সেকেন্ড পয়েন্ট আসছে ইন্সপেকশন ডকুমেন্টেশন। এটা হলো আপনার টেস্ট অফ ডিটেইলে যা দেখবেন সবই আসলে বেসিক্যালি ইন্সপেকশন ডকুমেন্ট। কি বলছেন? Inspection of documents involves examining records or documents, for example, looking at a sales contract or a share certificate. What inspection of documents achieves depend on the nature of the document. অর্থাৎ আপনি ইন্সপেকশন করে আপনি আদৌ ইউ আর কমফোর্টেবল কিনা ডিপেন্ড করে হলো কি ডকুমেন্ট আপনি দেখতেছেন সেটার উপরে। যেমন একটা এক্সাম্পল দিতে চাই, ফর এক্সাম্পল looking at a share certificate gives evidence of the existence of the investment. Looking at source document, for example, sales invoice and tracing to financial statements gives evidence of completeness, for example, revenue. অর্থাৎ আপনি সেলস ইনভয়েস দেখলে বুঝতে পারবেন ওই সেলস ইনভয়েসটা আপনার রেভিনিউতে রেকর্ড করা হয়েছে, দিস ইজ কমপ্লিট। Inspection also provides evidence of valuation. For example, a purchase invoice gives evidence of the cost of inventory. স্বাভাবিক, আপনি একটা ইনভেন্টরি ভ্যালুয়েশন করবেন, ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য methodology? Cost and net realizable value whichever is lower, নাকি? Inventory valuation এর methodology কি? Cost and net realizable value whichever is lower.
নেট রিলিজেবল ভ্যালু কিভাবে আসবে? নেট রিলিজেবল ভ্যালু আসবে হলো মার্কেটে সেলেবল ভ্যালু মাইনাস কস্ট টু সেল। কিন্তু কস্ট আপনি কোথা থেকে পাবেন? কস্ট আপনি যে টাকা দিয়ে কিনে নিচ্ছেন, ইনভেন্টরি, ইনভয়েস থেকে ইউ ক্যান কনফার্ম হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস। Rights and obligation, for example, hire purchase agreement gives evidence in relation to ownership of non-current asset and the nature of items, presentation and disclosure. It can also be used to compare documents and hence test consistency of audit evidence and confirm authorizations. অর্থাৎ আপনি ডকুমেন্টেশন দেখে, যেমন আপনি মনে করেন যে সেগ্রিগেশন অফ ডিউটিস, যে কোনো একটা পেমেন্টে সেগ্রিগেশন অফ ডিউটিস আছে কিনা, তারপরে গত বছর আপনার যেই প্রসেস ছিল সেই প্রসেস এই বছর ক্যারি করতেছে কিনা, কনসিস্টেন্সি আছে কিনা, সেগুলো আপনার ইন্সপেকশন ডকুমেন্ট দেখে আপনি বুঝতে পারেন। অর্থাৎ অডিটের, আপনার ফিজিক্যাল অডিটের একটা মেজর পোর্শন, বলবো মোর দেন 50%, যেটা হলো ডকুমেন্ট ইন্সপেকশন করে, মানে ডকুমেন্ট দেখে আপনাকে কনফার্ম করতে হয়। Strength weakness key, the strength of this procedure depends on what is being inspected to give evidence. For example, for instance, inspection of purchase invoice gives better quality evidence than inspection of sales invoice because the purchase invoice is created by third party. Very important thing. Sales invoice আপনি নিজে বানাইছেন, পারচেজ ইনভয়েস কি কাউন্টার পার্টি দিচ্ছে, সো আপনি নিজে কিন্তু এটা ম্যানিপুলেট করা সহজ, কিন্তু কাউন্টার পার্টি যেটা দিবে সেটা কিন্তু সহজে ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনা হতে পারে। আপনি যদি তার সাথে যোগ সাজস করে করেন হতে পারে, কিন্তু বাই প্রিন্সিপাল কিন্তু আপনি যেটা বানাইছেন সেটা হচ্ছে আপনার থার্ড পার্টি যেটা দিচ্ছে সেটা মোর ট্রাস্টওয়ার্দি। ঠিক আছে? Observation. This involves watching a procedure being performed. For example, post opening. এই যে আপনার watching a procedure being performed, এটা অলরেডি বলে ফেলছে। This procedure is relatively weak as it only confirms that the procedure is being performed correctly when the assurance provider is watching. সবসময় তো আর আপনি ওয়াচ করা পসিবল না, কারণ আপনি একটা রুমে থাকবেন, কাজ করবেন, এখন আপনার কাজ ফলে দেখে কি আপনি দেখবেন কে কি করেন? সম্ভব। কিন্তু সামটাইমস অবজারভেশন আপনাকে ভালো ডকুমেন্ট দেয়, যেটা আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদের বললাম। Inquiry, this involves seeking information from client management or staff or external sources and evaluating responses. আপনারা দেখবেন যে আপনারা নিজেরা হয়তো অনেক সময় বিভিন্ন রিসার্চের কাজ করেন, বিভিন্ন কোশ্চেনের কাজ করেন। আপনি মনে করেন একটা কোশ্চেন চেকলিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় বলেন যে ভাই আমার একটা ফিল আপ করে দেন, হোয়াট ইজ ইউর ভিউ, আপনি বলেন আমি ফিল আপ করতেছি, এটা ইজ ইনকোয়ারি। The strength of a weakness of this procedure will depend on of whom the inquiry is being made. Important অর্থাৎ কাকে আপনি ইনকোয়ারি করতেছেন, আপনি যাকে ইনকোয়ারি করতেছেন আপনার অর্থের সাথে তার রিলেভেন্স কতটুকু, আপনি যাকে ইনকোয়ারি করতেছেন সে কি সিনিয়র লেভেল রিসোর্স অর জুনিয়র লেভেল রিসোর্স। কারণ একজন সিনিয়র লেভেল রিসোর্স থেকে ইনকোয়ারি করে আপনি যত বেশি ইনফরমেশন পাবেন, একজন জুনিয়র লেভেল থেকে তার চেয়ে কম পাবেন। এটার মূল কারণ হলো সিনিয়র লেভেলরা সাধারণত দেখা যায় যে তারা বিভিন্ন বড় বড় মিটিং অ্যাটেন্ড করে, কাউন্টার পার্টি ইনফরমেশন সম্বন্ধে সে ইনভলভড বা ইনফর্মড, বা জুনিয়র লেভেল রিসোর্স যারা আছে তার নিজের কাজ ছাড়া অন্য জায়গায় তাদের ইনভলভমেন্টটা একেবারে নাই বললেই চলে। This procedure is inquiry. The strength or weakness of this procedure will depend on of whom the inquiry is being made. A member of client staff could misrepresent matters to the assurance provider if they misunderstand the nature of the question or they consider misstatement of or from. Give me a minute.
ইনকোয়ারির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হলো আপনি কোশ্চেন কিভাবে করতেছেন এবং কি জানতে চান, এটা ইম্পর্টেন্ট। যেমন ডাক্তাররা যখন আপনাকে ইনকোয়ারি করে তার ডেস্টিনেশন কিন্তু রোগ বের করা। একইভাবে অডিটর যখন আপনি অডিটর হিসেবে যখন আপনি ইনকোয়ারি করবেন, আপনার ডেস্টিনেশন কিন্তু কোনো ফ্রড অথবা মিসরিপ্রেজেন্টেশন আছে না সেটা বের করা। সো সেম পারসন আপনার বেসড অন আউটপুট আপনার কিন্তু ইনকোয়ারি ডিফারেন্ট হবে। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যে ইনকোয়ারিটা করতেছেন ইনকোয়ারি কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোথায় যাইতে চান। External confirmation already বলে ফেলছি, bank confirmation, lawyer confirmation. This involves seeking confirmation from a third party, for example, confirmation from bank of a bank balance. These can be a very strong procedure, but there may be instances where the third party is motivated to misrepresent. For example, an understated receivable balances might be confirmed because it favored the customer. An understated receivable balance might be confirmed because it favored the customers. আচ্ছা, এটা একটু বলি। এটা মনে করেন রিসিভেবল বা পেয়েবল কনফার্মেশন, মানে আপনার যেহেতু ফিজিক্যাল অডিটের সাথে ইনভলভ না, এটা একটু বোঝানো কঠিন। আপনি যখন ব্যাংক কনফার্মেশন যখন আপনি পাঠাতে পারেন, একইভাবে রিসিভেবল কনফার্মেশন পাঠাতে পারেন। এখন মনে করেন আপনি রিসিভেবল কনফার্মেশন পাঠাইলেন, বললেন যে ভাই এক্সওয়াইজি লিমিটেড কোম্পানিতে একজন পার্সন মনে করেন পি রিসিভেবল আছে 50 লাখ টাকা পাঠাইলেন। তো তার বুকসে আপনার এখানে যখন রিসিভেবল তার বুকস এটা পেয়েবল, তার বুকসে হয়তো বা পেয়েবল 50 লাখ টাকা নাই, তার বুকসে পেয়েবল আছে হয়তো বা 30 লাখ টাকা অথবা 60 লাখ টাকা। তাহলে এখন 30 লাখ বা 60 লাখ টাকা যদি থেকে থাকে, এখন এটা কনফার্মেশন কে পাঠাইছে? অডিটর পাঠাইছে। আপনার সাথে ক্লায়েন্টের সাথে গুড রিলেশন আছে, তখন আপনি ক্লায়েন্ট আপনি কইল ফোন দিল, ভাই আপনার অডিটরটা একটা কনফার্মেশন পাঠাইছে, সে তো বলতেছে আমি নাকি আপনার কাছে 50 লাখ টাকা পাই, কি ব্যাপার? আমার হিসেবে বলল 30 লাখ টাকা পাই। তখন সে বললো ভাই একটা দিয়ে দেন, সমস্যা নাই, পরে আমরা আপনার সাথে করে নিব না। এখন যদি আপনি 30 লাখ দেন তাহলে আমার আবার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে, অ্যাকাউন্ট আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আপনি বলে দেন 50 লাখ টাকা ঠিক আছে। তাহলে কিন্তু ইভেন ইফ এক্সটার্নাল কনফার্মেশন শুড বি এ গুড ডকুমেন্ট, বাট হিয়ার এখানে কিন্তু এক্সটার্নাল কনফার্মেশনটা একটা ফরজারি ডকুমেন্ট হয়ে গেল। ক্লিয়ার? এবং এটা বাস্তবে হয়। আচ্ছা, আরেকটা হতে পারে যে হয়তোবা আপনার সাথে ওই লোক যোগাযোগ করে, বললো যে ভাই এত সব আমার বুকস অফ অ্যাকাউন্ট চেক করার সময় নাই, আমি সুন্দর করে চিঠি নিচে লিখে দিই, হ্যাঁ দিস ইজ কনফার্ম, ওকে দিয়ে চিঠি পাঠিয়ে দিই। অর্থাৎ কেউ জানো না, সেও জানো না তার বুকস অফ অ্যাকাউন্টস তার নামে আসলে পিস্টার তিন নামে কত অ্যাকাউন্টস রিসিভেবল আছে, মানে পেয়েবল আছে, আবার সেও জানলো না আদৌ যেই টাকাটা সে কনফার্ম করে দিচ্ছে সঠিক কিনা। দুই ধরনের কনটেক্সট হতে পারে। প্রথমটা ইন্টেনশনাল, ফ্রডের মধ্যে পড়ে যায়, আর সেকেন্ডটা আনইনটেনশনাল, এটাও ফ্রডের মধ্যে পড়ে যায়, সামটাইমস মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে পড়ে যায়। ঠিক আছে? এরপর আসে রিক্যালকুলেশন, পেজ নাম্বার 229। চেকিং ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি অফ ক্লায়েন্টস রেকর্ডস, ফর এক্সাম্পল এডিং আপ লেজার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, যোগ বিয়োগ ঠিক আছে কিনা। এখন যদি লাগে না, কারণ এখন সব সফটওয়্যার বেস। তারপরেও কেউ যদি এক্সেল বেস কোনো কিছু মেনটেন করে দেন, দেন হি ক্যান ইউজ ইট। আচ্ছা, strength is weakness recalculation is evidence created by the assurance provider, so is strong evidence. Reperformance, independently executing procedures or controls either manually or through the use of computer assisted audit techniques covered below niche আছে আমরা দেখব। Again, the fact that the assurance provider carries out the performance of a control themselves makes it strong evidence. Reperformance অবশ্যই এটা স্ট্রং এভিডেন্স, কারণ হলো যে কোনো একটা অ্যাক্টিভিটি আপনি নিজে করে দেখা মানে আসলে নিজে বুঝতে পারবেন যে ওই অ্যাক্টিভিটিটা আসলে প্রপারলি ওয়ার্ক করে কিনা। Analytical procedure, evaluating and comparing financial and non-financial data for plausible relationship and investigating unexpected factors যদি থেকে থাকে,
যেমন আপনার এই যেমন একটা প্রতিষ্ঠানে আপনি দেখলেন তাদের ব্রাঞ্চ বাড়ছে, ব্রাঞ্চ মনে করেন স্বপ্নের এক্সাম্পল নিয়ে আসি। আপনি দেখবেন 2024 সালে অডিট করতে গেছেন, অডিট করতে গিয়ে দেখলেন তার ব্রাঞ্চ 20টা বাড়ছে, বাট আপনি যখন টোটাল রেভিনিউ দেখলেন টোটাল রেভিনিউ কমছে। এখন এটা ভেরি মাচ ইলজিক্যাল থিং যে আমার 20টা ব্রাঞ্চ বাড়লো, রেভিনিউ কমলো। যদি এটা সত্যি হয়ে থাকে, অবশ্যই এখানে এমন কোনো সেল যেটা খুব ডিপলি কমে গেছে, যার কারণে সেল অফ দ্য অর্গানাইজেশন আসলে ওভারঅল কমে গেছে। এখন আপনার যে মনে সন্দেহটা, অর্থাৎ এই ব্রাঞ্চ 20টা বাড়লো, রেভিনিউ কমে গেল, আপনাকে দেখেন ফার্দার অডিট, ফার্দার প্রসিডিউর রান করবেন টু চেক দিস। এটাকে বলতেছে বেসিক্যালি আমার এই আনএক্সপেক্টেড ফ্লাকচুয়েশন যদি হয়ে থাকে, তাহলে সেটার জন্য ফার্দার অডিট প্রসিডিউর ডিজাইন করা। Strength weakness key evidence here is limited by the strength or weakness of the underlying accounting system. However, this can be a strong procedure if comparison made to items that do not rely on the same accounting system or that the assurance provider can corroborate outside the accounting system. Corroborate মানে relate, যেমন যেটা আমি বললাম যে আমার ব্রাঞ্চ বাড়লো, রেভিনিউ কমে গেল, অর্থাৎ আমি বাইরের একটা ইনফরমেশন, ব্রাঞ্চ বাড়া কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন না, বাট রেভিনিউ কমা একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তাহলে ব্রাঞ্চ নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের সাথে আই ক্যান রিলেট যে ভাই ব্রাঞ্চ বাড়লে তো সেল বাড়ে, ব্রাঞ্চ বাড়লে সেল কেন করতেছে, এই জিনিসটা কথা বলছে। এরপর often these procedures will be used in conjunction with one another to provide a greater quality of audit. অর্থাৎ আপনি যে কোনো একটা অডিটে গেলে মোর দেন ওয়ান অডিট এভিডেন্স একসাথে মানে প্রসিডিউর আপনি ব্যবহার করতে পারেন ফর মোর কোয়ালিটি অডিট এভিডেন্স, মানে কি রিলেভেন্ট এন্ড রিলায়েবল অডিট এভিডেন্স। For example, an insurance provider might observe controls in operation and then re-perform the control themselves to confirm that it operates as they have observed. Auditors will gather detailed evidence, but other assurance provider may need less evidence. Audit এবং assurance provider মধ্যে মেল ডিফারেন্স, অডিট হলো আমার স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট, এবং অডিটর যখন ওপিনিয়ন দিতে তখন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ মানে পজিটিভ ওপিনিয়ন দিতে হয়। যখন পজিটিভ ওপিনিয়ন দিতে হয় আপনাকে বেশি ডকুমেন্ট দেখতে হয়। আর এমনিতে রিভিউ রিপোর্ট যেটা, সেটা হলো আমার লিমিটেড অ্যাসুরেন্স। লিমিটেড অ্যাসুরেন্স কিন্তু আগেই বলছিলাম সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু লিমিটেড স্কেলে বা লোয়ার লেভেলে, যার কারণে কম ডকুমেন্ট দেখতেও চলে, সেই কথাটা এখানে বলা আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? এতটুকু পর্যন্ত কারো কোয়েরি আছে? শুনতেছেন আমার কথা সবাই? জি স্যার। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, নাই, ধরে নিলাম নাই। আচ্ছা, এখন আসি, এখনটা হলো বর্তমান দুনিয়ার সাথে মোর রিলেভেন্ট একটা টপিক, সেটা কি ক্যাট বলে, কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক্স। অর্থাৎ এখন আপনারা দেখবেন, আমরা যারা অফিসে চাকরি করি, আমাদের অফিসের চাকরি একটা বড় এলিমেন্ট হলো ল্যাপটপ, এবং এই ল্যাপটপের মধ্যে সবচেয়ে বড় কর্মযোগ্য কি বলেন তো? ল্যাপটপের সবচেয়ে বড় কর্মযোগ্য কি? আমার এই ল্যাপটপের সবচেয়ে বড় অ্যাক্টিভিটিটা কি এখন? ডকুমেন্টস স্টোর। আমাদের সবচেয়ে বড় অ্যাক্টিভিটি হলো ইমেল দেওয়া, ইমেল রিসিভ করা। আপনারা যারা এখানে চাকরি করেন অথবা ফার্মে আছেন, তাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আপনি যখন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন, তখন আপনার সকল কাজ এক্সপ্রেশনের সবচেয়ে যে ইম্পর্টেন্ট এলিমেন্ট এটা লিমিট। এবং আমরা যারা চাকরি করি, আমাদের কাজের মনে করেন এখন অ্যারাউন্ড 30 থেকে 40% টাইম ইমেলের পিছনে যায়, আর কাজের পিছনে যায় রেভিনিউ। অর্থাৎ আমি যাই কাজ করি না কেন, সেটা কিন্তু আমাকে ইমেইলের মাধ্যমে প্রেজেন্ট করতে হয় টু দ্য কাউন্টার পার্টি।
ঠিক আছে? তো এখন আবার আমি যা কাজ করি তার অ্যারাউন্ড এখন 90% কাজ বা 80% বল বা 70% কাজ যেটা আসলে ড্রিভেন বাই সফটওয়্যার অথবা ড্রিভেন বাই মাই ল্যাপটপ ড্রিভেন বাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি সকলভাবেই আমি আসলে কম্পিউটার, ল্যাপটপ, ইনফরমেশন টেকনোলজি, আইটি বেসড এনিথিং এর উপরে ডিপেন্ডেন্ট। এবং এখন এমন একটা সময় চলে আসছে আমাদের জীবনে, আমরা যদি কোনো সময় ইলেকট্রনিক ডিভাইস ছাড়া থাকি, দ্যাট ক্রিয়েটস পেন্ডিং ফর আস। কেন পেন্ডিং ফর আস? যেমন মনে করেন আমরা এখন কিন্তু কেউ আমরা চিন্তা করতে পারি না যে আমার একটা মোবাইল থাকবে না, আমার একটা স্মার্টফোন থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আমার একটা ল্যাপটপ থাকবে না। ল্যাপটপ আমি সেকেন্ডারি ধরলাম, ল্যাপটপে তো আমার ব্যাপার আছে যে যারা চাকরি করি তাদের জন্য ম্যান্ডেটরি, কিন্তু যারা হয়তো স্টুডেন্ট সবার জন্য ম্যান্ডেটরি নাও হতে পারে, এই অ্যাজিউমড। তো এবং আপনি মনে করেন আপনি যদি আজকের দিন মোবাইল ছাড়া থাকেন, আপনি মোবাইল ছাড়া 3 দিন থাকেন, পাগলের মতো হয়ে যাবেন। কেন পাগলের মতো হয়ে যাবেন? বিকজ ইউ আর আউট অফ ইনফরমেশন হয়ে যাবে। কারণ আজকের বর্তমান সময়ের ব্লেসিংস যেমন ইনফরমেশন, কার্সও ইনফরমেশন। কেন কার্স ইনফরমেশন? কারণ এখনকার সময় ওভার ইনফরমেশন। অর্থাৎ আপনার যদি প্রয়োজন 50, আপনার কাছে আছে 500। সো 500 থেকে আপনার প্রয়োজনীয় 50 আপনাকে বেছে নিতে হবে। এটা কিন্তু একটা কঠিন কাজ। অর্থাৎ একটা ইনফরমেশন এটা আমার জন্য রিলেভেন্ট কিনা সেটা আইডেন্টিফাই করা ভেরি মাচ টাফ। আবার অন্যদিকে আপনি যখন অতিরিক্ত ইনফরমেশনের মধ্যে আপনি কি থাকেন, ইনভলভ থাকেন, আপনার ইম্পর্টেন্ট টাইম নষ্ট হচ্ছে, ইম্পর্টেন্ট এফোর্ট নষ্ট হচ্ছে, এবং সামটাইমস এটা আপনাকে অসুস্থ করে দিচ্ছে। যেমন আমরা যারা বেশি, যেমন এখনকার সময়ের বাচ্চা যারা থাকে, ছোট বাচ্চারা, যদি আপনারা অবশ্যই সবার অনেকের ঘরেই ছোট বাচ্চা আছে দেখবেন, এদের একটা বড় প্রবলেম হলো তারা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত। মানে একটা হলো ইলেকট্রনিক ডিভাইস দেখলাম বন্ধ করে দিলাম, সেটা একদিন। আরেকটা হলো তারা এডিক্টেড হয়ে গেছে। তাহলে একইভাবে এটা কিন্তু আমাদের অডিট প্রফেশনও এটা কিন্তু বিশাল বিস্তার করছে। কারণ কি, ক্লায়েন্ট যারা আছে, ক্লায়েন্ট কিন্তু এখন সকল কিছু মেনটেন করে মানে থ্রু সিস্টেম, থ্রু আইটি, থ্রু সফটওয়্যার, হ্যাঁ, থ্রু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এভরিথিং। তো একইভাবে আমি একজন অডিটর, আমার কিন্তু সেই লেভেলে আমাকে কি হতে হবে, স্মার্ট হতে হবে যে ও যে জিনিসটা দিয়ে কাজ করে আমি যদি ওই জিনিসের তার উপরে না জানি, তাহলে কিন্তু আমি আসলে অডিট করতে পারবো। অডিট বা রিভিউর ব্যাপারটা কি? অডিট বা রিভিউর ব্যাপারটা কিন্তু ওয়ান স্টেপ লেটার। অর্থাৎ আপনি যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করবেন, আপনার কিন্তু সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে বেটার নলেজ রিকোয়ার্ড, বেটার নলেজ আপনার প্রয়োজন। তো বেটার নলেজ যদি আপনার প্রয়োজন হয়, তাহলে এই বেটার নলেজটা আপনি পাবেন কোথা থেকে? আপনাকে সেটা আর্ন করতে হবে। যার কারণে কিন্তু আপনারা এই প্রফেশনাল ডিগ্রি আর্ন করতেছেন, এবং এটা পরবর্তী দিকে অ্যাপ্লিকেশন করবেন, এবং ইনশাল্লাহ ভালো ভালো জব আপনারা পাবেন। যারা এন্টারপ্রেনার হবে ভালো এন্টারপ্রেনার হবেন, যারা ফার্ম দিবেন তারা ভালো ফার্মের পার্টনার হবেন, মেনি থিংস। তো একইভাবে এই যে কম্পিউটার, আপনি যখন অডিটর হিসেবে এই যে আইটি বেস জিনিসগুলো চেক করবেন, সেই চেকের যে টেকনিকগুলা সেগুলোকে বলতেছে বেসিক্যালি ক্যাটস বলে, কম্পিউটার এইডেড অ্যাসিস্টেড অডিট টেকনিক। অর্থাৎ আমার যে অডিট টেকনিকগুলা সেটা বেসড অন কম্পিউটার। অর্থাৎ এখানে আমার আমি যখন ভিতরে পড়বো আরো ক্লিয়ার হবে। আর নর্মাল ফিজিক্যাল কাজের চেয়ে এখানে একটু ডেভিয়েশন আছে, ডিফারেন্স আছে, এবং এইটার একটা সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। যেমন এটা অল্প জিনিস দেখতে আপনাকে মোর ট্রাস্টওয়ার্দি আউট। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে ইজি হবে। মনে করেন ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে আপনার ডিপোজিট আছে 1,00,000 কোটি টাকা। কত ডিপোজিট আছে? 1,00,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের ডিপোজিট। এখন এই 1,00,000 কোটি টাকার মধ্যে কিন্তু
ডেপোজিট হোল্ডারদের ডিফারেন্ট পোর্টফোলিও আছে, যেমন কিছু আছে এফডিআর, কিছু আছে কারেন্ট অ্যাকাউন্ট, কিছু সেভিংস অ্যাকাউন্ট, কিছু আছে শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট, কিছু আছে আমার স্পেশাল ডিপোজিট অ্যাকাউন্ট, কিছু আছে আমার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। এক একটার কিন্তু ইন্টারেস্ট ক্যালকুলেশন মেথড একরকম। যেমন কারেন্ট অ্যাকাউন্ট কোনো ইন্টারেস্ট নেই। সেভিংস অ্যাকাউন্টে কিছু প্যারামিটার আছে, যেমন একটা প্যারামিটার কি, আপনি যদি কোনো মাসে কোনো এক সপ্তাহে 2 বারের বেশি অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তাহলে ওই মাসে আপনি ইন্টারেস্ট পাবেন না। তারপরে হলো আরেকটা প্যারামিটার কি, আপনাকে যদি কোনো একটা মাসে কোনো ইন্টারেস্ট পেতে হয়, আপনাকে একটা এভারেজ ব্যালেন্স মেনটেন করতে হবে। তাহলে এখন কোন একটা মাসে আপনি এভারেজ ব্যালেন্স মেনটেন করেননি, তাহলে ওই মাসে ইন্টারেস্ট পাবেন না। কোন একটা মাসে কোন একটা সপ্তাহে 3 বার টাকা তুলছেন, তাহলে ওই মাসে ইন্টারেস্ট পাবেন না। এখন প্রশ্ন হলো, এটা যে মনে করেন যে আমার 1,00,000 কোটি টাকার অ্যাকাউন্ট, এখানে মনে করেন গ্রাহক আছে 1 কোটি টাকা, 1 কোটি গ্রাহক আছে ধরলাম। 1 কোটি গ্রাহক যদি থেকে থাকে, 1 কোটি অ্যাকাউন্ট যদি হয়, আপনি 1 কোটি অ্যাকাউন্ট কি আপনি একটা ধরে প্রত্যেকটা আপনি চেক করবেন যে ইন্টারেস্ট কত হইলো, প্রপারলি হইলো, কিন্তু সম্ভব না। তাহলে কি, এই যে ইন্টারেস্ট অ্যাক্রুয়াল যেটা হয়, সেটাকে আমি একটা সফটওয়্যারের মধ্যে মডিউল ডিজাইন করা আছে। যে এই লজিক হলে, যেমন ওখানে লজিক দেওয়া আছে, সেভিংস অ্যাকাউন্ট যদি প্রথমে এসে দেখবে সেভিংস অ্যাকাউন্ট কিনা, হইলো সেভিংস অ্যাকাউন্ট, তাহলে দেখবে কোনো মাসে সে কোনো একটা সপ্তাহে সে 2 বারের বেশি টাকা তুলছে কিনা, যদি তুলে তাহলে তার জন্য ইন্টারেস্ট অ্যাক্রুয়াল হবে না। আচ্ছা, ভালো কথা। কেউ একজন পাস করলো যে ঠিক আছে আমার 2 বারের বেশি তুলে নেই, ফাইন, তাহলে সেকেন্ড প্যারামিটার কমপ্লিট। থার্ড প্যারামিটার কমপ্লিট, তার এভারেজ ব্যালেন্স 5,000 টাকা রাখার কথা, তাহলে এভারেজ ব্যালেন্স সে থ্রু আউট দ্য মান্থ 5,000 টাকা ছিল কিনা, দেখলো যে এভারেজ ব্যালেন্স সপ্তাহ মাঝখানে 2 দিন 5,000 নিচে নেমে গেছে, তাহলে সে ইন্টারেস্ট পাবে না, তার ক্লোজ। আবার অন্যদিকে গেল না, সে এভারেজ ব্যালেন্স 5,000 টাকা মাইনাস, তাহলে ইন্টারেস্ট পাবে। তাহলে এখন ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে, তাহলে ক্যালকুলেশনটাকে সে ক্যাপচার করে সে কি করে মাস শেষে তার অ্যাকাউন্টে দিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, আমি যখন অডিট করতে যাব, অডিট করতে গেলে হোয়াট শুড আই ডু? I need to check the parameter that is set in the basically system to accrue interest against the asset. Asset বলতে আমি বুঝাচ্ছি লোন, against the liability. Liability বলতে বুঝাচ্ছি আমার ডেপোজিট। এখন এখানে যদি আমি শুধু লজিক চেক করি, লজিক চেক করে একটা অ্যাকাউন্ট বা একটা ট্রানজাকশন, একটা এফডিআর স্যাম্পল বেসে চেক করে দেখি যে প্যারামিটারগুলো দেওয়া আছে, সেই প্যারামিটার অনুযায়ী তার ইন্টারেস্ট হওয়ার কথা 120 টাকা, তাহলে তার ইন্টারেস্ট 120 টাকা হয়েছে কিনা। যদি সেটা হয়ে থাকে, তাহলে উই ক্যান সে, আমি চেক করছি কিন্তু অনলি একটা ইনফরমেশনের প্যারামিটার দিয়ে আই ক্যান সে যে ভাই, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 1,00,000 কোটি টাকার এগেইনস্টে যত ইন্টারেস্ট অ্যাক্রু করা আছে, দ্যাট ইজ কারেক্ট। এটা বলতে পারি কিনা? জি স্যার। বলতে পারি। আচ্ছা, আবার অন্য ক্ষেত্রে মনে করো, এই যে এখানে মনে করেন আমি দেখতে গিয়ে আমি প্রবলেম পাইলাম যে তার 120 টাকা ইন্টারেস্ট অ্যাক্রু করার কথা 122 করছে, তো 118 করছে, তখন কিন্তু আমাকে ফার্দার আর একটা চেক করে দেখতে হবে। চেক করে দেখতে হবে যে এখানে সকল প্যারামিটারের মধ্যে সে সেম প্রবলেম করে রাখছে কিনা। যদি করে তাহলে অল্টারনেটিভ অডিট প্রসিডিউর এবং রিকনফার্ম করতে হবে, আর যদি না করে দ্যাটস গুড। ঠিক আছে, এখন আসি এখানে কি বলছে, পেজ নাম্বার 229, with so many accounting systems now held on computer, the assurance provider may wish to make use of computer assisted audit techniques. These have been mentioned before in your workbook, particularly chapter 5. Chapter 5 of accounting. There are types that can be used. এটা একটি ইম্পর্টেন্ট। আমাদের এই ইয়াতে কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক কয়টা? বেসিক্যালি আমার 3টা টেকনিকের কথা বলতেছে। একটা টেস্ট ডাটা, অডিট সফটওয়্যার, ডাটা অ্যানালিটিক্স। আমরা আগের বইতে, আমার যেটা আগের বইতে আমি পড়াইছি, সেখানে শুধুমাত্র 2টা পাইতাম, টেস্ট ডাটা, অডিট সফটওয়্যার। এখন হয়তো ডাটা অ্যানালিটিক্সের নতুনভাবে ঢুকানো হয়েছে।
What is test data? Under this test of control, the assurance provider supervises the process of running data through the client system. The stages in the use of test data are as follows. অর্থাৎ বেসিক্যালি কন্ট্রোল চেক করার যেই মেকানিজমগুলো সেটাই আসলে টেস্ট ডাটা। এখন কি আমি কিভাবে চেক করব? প্রথম কথা হলো নোট কন্ট্রোলস ইন ক্লায়েন্ট সিস্টেম, অর্থাৎ ক্লায়েন্টের সিস্টেমে কোন জায়গায় কন্ট্রোল আছে সেটাকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এটা অবশ্যই আইডি কন্ট্রোল। সেকেন্ড হলো ডিসাইড আপন টেস্ট ডাটা দ্য অপশনস ইনক্লুড। আমি এই যে টেস্ট ডাটা আমি অলরেডি আমি বলছিলাম, আমি যে ডাটা টেস্ট করবো এটা তিনটা ভাবে করতে পারি। ডামি ডাটা হলো সে আমাকে আলাদা অ্যাক্সেস দিয়ে দিবে, সেখানে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আমি ইনফরমেশন রান করে দেখব যেই প্রসেসে করার কথা সেই প্রসেসে করছে কিনা, অর্থাৎ এখানে গ্লিচ আছে কিনা। সেটা আমাকে দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার মাস্ট বি ভেরি কেয়ারফুল টু রিভার্স অল ইফেক্ট। কারণ কি আমি দেখলাম যে হ্যাঁ ভুল আছে, তুমি রিভার্স করে দাও, না তো সহজ না, এটা রিকনফার্ম করে এরপরে করতে হবে। সেকেন্ড যেটা হলো রিয়েল ডাটা লাগবে লাইভ, একবারে কাজ চলতেছে। আমি বলে রাখলাম যে দেখেন ভাই, আপনি যখন সেলস রেভিনিউ প্রসেস করবেন তখন একটা রেভিনিউর পুরো ফ্লো আমি দেখবো, আপনি আমাকে ডাইকেন, আমি জাস্ট দেখবো আপনি কিভাবে করেন, সিস্টেমের কোথায় কিভাবে হিট করেন। তো এরকম যদি আমার ক্লায়েন্টের সাথে আমার এগ্রিমেন্ট থাকে দ্যাটস ফাইন। তাহলে কি একটা হলো রিয়েল ডাটা মে নট কন্টেইন অল দ্য এরর্স নেসেসারি টু সেট দ্য টেস্ট দ্য controls rigorously. এটা একটা প্রবলেমের কথা বলছে। ডাটা মে নট কন্টেইন all the errors necessary to test the controls rigorously. যেহেতু রিয়েল ডাটা নিয়ে কাজ করতেছে, আপনি কিন্তু চাইলেই এমন কোনো ইনফরমেশন এখানে পুট করতে পারবে না দ্যাট উইল চেঞ্জ দ্য প্রফিট মানে ব্যালেন্স শিট বা পিএনএল। তাহলে আপনাকে যখন এখানে কোনো ডাটা নিয়ে কাজ করতে হবে এমনভাবে করতে হবে যাতে আপনি পরবর্তীতে যখন এই কাজটা দেখা শেষ হয়ে যাবে বা রিয়েল এমন আপনি যখন কন্ট্রোলের কথা বলবেন, প্রত্যেকটা কন্ট্রোলে যে জায়গায় প্রবলেমের কথা বলছেন, আপনি যে চেকগুলো করতেছেন আপনার এই চেকের মধ্যে সেই প্রবলেমগুলো পড়ে না, হতে পারে। যেমন আমরা যখন অডিট করবো আমাদের একটা ইম্পর্টেন্ট আসপেক্ট আমরা স্যাম্পল বেসিসে কাজ করি। তাহলে এখন এমন হতে পারে আমার যে স্যাম্পলগুলো সিলেকশন হয়েছে সেই স্যাম্পলের মধ্যে কোনো সমস্যা নেই, বাট যেগুলো আমার স্যাম্পলের মধ্যে পড়ে নাই ওখানে তো মেজরিটি প্রবলেম হতে পারে, অডিট রিস্ক। ঠিক আছে, ডামি ডাটা এগেইনস্ট আ ভেরিফাইড কপি অফ দ্য ক্লায়েন্ট সিস্টেম, এটা হলো মাস্ট সেফ। কারণ কি দিবে প্রথমটা যে ডামি ডাটা যখন হবে, ডামি ডাটা যখন সে রান করবে, এক নম্বর পয়েন্টে রান করবে, এটা যখন এক্সিকিউশন সব দেখলো ওকে আছে, তখন কিন্তু এই ডাটাটা আবার রিভার্স করে নিয়ে আসতে হবে। কারণ কি আপনি যখন ডামি ডাটা প্লেস করছেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অলরেডি সেটা পেয়ে গেছে, বাট এটা তো রিয়েল ট্রানজাকশন না, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রপার ইনফরমেশন দিচ্ছে না। ঠিক আছে, তাহলে আপনাকে এটাকে রেকটিফাই, আপনি যখন কোনো ডামি ডাটা নিয়ে কাজ করবেন, যখন আপনি স্যাটিসফাইড ওকে, তখন আপনার ডামি ডাটাকে আপনার রিভার্সাল দিয়ে আপনাকে আগের অবস্থানে, যেই অবস্থানে আপনি কাজ শুরু করছেন সেই অবস্থানে আপনাকে নিয়ে যেতে। ঠিক আছে, রিয়েল ডাটা তো ক্লিয়ার, নরমাল। আর ডামি ডাটা হলো মানে ডামি ডাটা এগেইনস্ট এ ভেরিফাইড কপি অফ দ্য ক্লায়েন্ট সিস্টেম, অর্থাৎ আলাদা অ্যাক্সেস দিয়ে দেওয়া। যেমন অনেক অর্গানাইজেশন যেটা করে, জানে প্রতিবার অডিটর আসবে, এক্সটার্নাল অডিটর আসবে, গ্রুপ অডিটর, আমাদের মাল্টিনেশনাল হয় তাহলে গ্রুপ অডিটর আসবে, তো ওর জন্য আলাদাভাবে অ্যাক্সেস ক্রিয়েট করে রাখে, ওখানে ওর মতো সকল কিছু করতে পারবে, সকল কিছু মানে মেইন প্রসেস যেখানে রান হয় সেভাবে। কিন্তু বাট এটা আলটিমেটলি মেইন জিএলএ হিট করবে না, কারণ যখন জিএলএ হিট করবে না আলটিমেটলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইম্প্যাক্ট নাই। তো এটাই বলছে যে মোস্ট সেফার, কারণ এইভাবে হইলে আলটিমেটলি অডিটরও পেইন খায় না, কারণ অডিটর সময় পেইন খায় যে ভাই বুঝতেছি না, আবার অডিট যা করতেছে সেও পেইন খায় না, কারণ তার তো ব্যক্তি মানে তার তো নর্মাল অনেক অ্যাক্টিভিটি আছে যেটা রান করার পরে আপনাকে এক্সটার্নাল অডিটর হিসেবে সময় দিচ্ছে। তো সেই যদি ওইটা নিয়ে খুব সমস্যার মধ্যে থাকে তখন আপনাকে সময় দেওয়া, তার জন্য সে দিবে না তা বলবে না, দেওয়ার জন্য অনেক কঠিন হয়ে যায়। আপনার নিজেরাই অডিট আপনারা যখন করবেন তখন এগুলো আরো ক্লিয়ার হবে। আমরাও যখন কাজ করছি দেখা গেছে যে আমাদের যেমন একটা ডেডলাইন সেম টাইমে তার একটা ডেডলাইন চলে আসছে, তখন আমি যেমন এদিকে আমার
স্যারকে বলতে পারতেছি না, ওর ডেডলাইনের কারণে আমি কাজটা করতে পারছি, আবার ওর চাপও দিতে পারতেছি না, কারণ আজকের দিনে আমি তার চাপ দিই, কালকের দিন সে আমাকে প্রপারলি ইনফরমেশন দিবে না। ঠিক আছে, আচ্ছা। তারপর হলো রান দ্য টেস্ট ডাটা, তারপর হলো কম্পেয়ার রেজাল্টস উইথ দ্য এক্সপেক্টেড। এটা ভেরি 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 নর্মাল। অর্থাৎ আপনি রান করার পরে আপনি কি বলে টেস্ট ডাটা রান করার পরে আপনি দেখবেন যে এক্সপেক্টেড রেজাল্টের সাথে অ্যাকচুয়াল রেজাল্ট মিলে কিনা। মিললে দ্যাটস ফাইন, বাট না মিললে ইউ হ্যাভ টু নিড ফার্দার ইনভেস্টিগেশন, প্রবলেমটা আসলে কোথায় হলো। কনক্লুড অন ওয়েদার কন্ট্রোলস আর অপারেটিং প্রপারলি। এটা ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু টেস্ট ডাটা রিলেটেড টেস্ট অফ কন্ট্রোল। লাস্ট কাজ হলো, একেবারে শেষ কাজ হলো, যে কন্ট্রোলগুলো বলতেছে সেই কন্ট্রোলগুলো আদৌ প্রপারলি ওয়ার্ক করে কিনা। যদি ওয়ার্ক করে দ্যাটস গুড, যদি ওয়ার্ক না করে বলতে হবে আপনাকে এখানে একটু রিঅ্যাসেস করতে হবে। এখানে একটা দেখেন টেস্ট এক্সাম্পল আছে, এটা আপনারা পড়বেন, লাইভ এক্সাম্পল দেওয়া আছে, পড়ার পরে যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। পেজ নাম্বার 230-এ চলে যাই, পেজ নাম্বার 230-এ চলে যাই। অডিট সফটওয়্যার বা টেস্ট ডাটা দেখছি কি, কন্ট্রোল টেস্ট, অডিট সফটওয়্যার বা সাবস্টিটিউট টেস্ট। কি বলছে, অডিট সফটওয়্যার মেক্স ইউজ অফ দ্য assurance provider's own specialized software. There are a number of the self-packaged available, or the assurance provider would have a tailor-made system. What is tailor-made system? Tailor-made হলো বিভিন্ন অর্গানাইজেশনের তাদের নিজেদের মতো করে সে সফটওয়্যার ডিজাইন করে, tailor-made system. Audit software works on the basis of interrogating the client system and extracting and analyzing information. It can therefore carry out a whole range of substantive procedure across all sorts of different data. Orthat test data is the replica of our control test. Audit software is the replica of my substantive procedure. Examples what audit software can do include the following: extract a sample according to the specific criteria. Random sample আমরা একটু পরে দেখবো, চ্যাপ্টার 11 আমি দেখবো স্যাম্পলিং মেথডগুলো। random sampling over a certain amount sampling, below a certain amount sampling at a certain dates, অর্থাৎ নির্দিষ্ট ডেট, বিভিন্ন ডেটের ইনফরমেশন। ratios those outside set criteria, for example more than 5% different from last year, যদি এরকম এটা হলো অ্যানালিটিক্যাল প্রসেস। যদি এরকম হয় একটা সেগ্রিগেশন, সেই সেগ্রিগেট বছর থেকে আরেক বছর যদি 5%-এর বেশি হতো, আমরা স্পেশাল ফোকাস দিয়ে কাজ করব। check calculation and task performed by the system, prepare report, for example comparison of actual against budgeted figure যদি থাকে। অনেক জায়গায় অনেক অর্গানাইজেশনে দেখা যায় যে আমার বিভিন্ন রিপোর্ট আমার সিস্টেম জেনারেট এমআইএস থাকে, তাহলে দ্যাট ওয়াজ প্রপারলি ক্যাপচার্ড forms to the system and flag where they are stored. যেমন মনে করেন আপনার কোন একটা ফ্লো, সেই ফ্লোটা চেক করা এবং একটা ট্রানজিশন ফ্লো চেক করা এবং যে যে জায়গায় হিট করার কথা সে জায়গায় প্রপারলি হিট করছে কিনা। যেমন সেলসের এগেইনস্টে আপনার সেলস লেজার আছে, অ্যাকাউন্ট রিসিভেবল লেজার আছে। অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হলো আমার স্পেসিফিক ইন্ডিভিজুয়াল রিসিভেবল লেজার, আর হলো কন্ট্রোল লেজার। দুই জায়গায় হিট করছে কিনা। অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার দেখা যায় যে মানে আমার জিএল এর মধ্যে কন্ট্রোল লেজার হিট করছে, কিন্তু স্পেসিফিক কি বলে ক্লায়েন্টের লেজার হিট করে নাই। তখন কি হবে, আপনি টোটাল কিন্তু প্রবলেম নেই, টোটালে আপনার রিসিভেবল ওকে আছে, বাট আপনি যখন ক্লায়েন্ট ওয়াইজ স্টেটমেন্ট আনবেন দ্যাট ইজ মিস্টেক। কারণ কি, ক্লায়েন্ট ওয়াইজ আপনি নিয়ে দেখলে তখন দেখবেন মিলতেছে না, এটা সিস্টেম গ্লিচের কারণে অনেক সময় হতে পারে। আরেক সময় বিভিন্ন আমরা দেখবো, আমরা চ্যাপ্টার 12 পড়লে আরো ক্লিয়ার হবে, ওখানে দেখবো যে অনেক সময় ইন ট্রানজিট থাকে, অনেক ট্রানজিশন ইন ট্রানজিট থাকে। যেগুলো ইন ট্রানজিট থাকবে সেই ইন ট্রানজিট এই যে ট্রানজিশন যেগুলো আছে সেগুলো নিড টু বি রিকনসাইলড এন্ড চেক ব্যাক। The procedures listed above are mostly substantive procedures because they are substantiating the figures in the accounts. To generate more procedures that can be done using audit software, just think of the substantive procedures that you may wish to carry out and consider whether the information is held on the client's computer. You can normally assume that it is. If the test does not require judgment, then it can almost certainly be carried out by audit software. যদি কোনো জায়গায় জাজমেন্টের কোনো দরকার নেই, তো এখানে কোনো জাজমেন্টের দরকার নেই,
তাহলে অডিট সফটওয়্যারের ভিতরে জাস্ট খালি আপনি রান করে দিবেন, আপনি ইউ গেট দ্য আউটপুট। ক্লিয়ার? এরপরে হলো আমাদের ডাটা অ্যানালিটিক্স। হোয়াট ইজ ডাটা অ্যানালিটিক্স? ডাটা অ্যানালিটিক্সটা হলো বিভিন্ন, দেখি এখানে ডেফিনেশন কি বলছে তারা ক্লিয়ার ভালো। When used to obtain audit evidence in a financial statement audit, data analytics is the science and art of discovering and analyzing patterns, deviations, and inconsistencies, and extracting other useful information in the data underlying or related to the subject matter of an audit. Through analysis, modeling, and visualization. Sorry. কি বলছে আবার ডাটা অ্যানালিসিস ডেফিনিশনটা দেখি। When used to obtain audit evidence in a financial statement audit, data analytics is the science and art of discovering and analyzing patterns, deviations, and inconsistencies, and extracting other useful information in the data underlying or related to the subject matter of an audit through analysis, modeling, and visualizing the purpose of planning and performing the audit. সিম্পল, আমরা অ্যানালিটিক্যাল প্রসিডিউর যেটা করছি, অ্যানালিটিক্যাল প্রসিডিউরতে যখন আপনি টু সফটওয়্যার করবেন, দিস ডাটা অ্যানালিটিক্স। আমি জানি না আপনি যারা কোনো ফার্মে কেউ আছেন কিনা, আপনারা দেখবেন যে এখন ম্যাক্সিমাম অর্গানাইজেশন বা ফার্মগুলো বিভিন্ন অডিট সফটওয়্যার ইউজ করে। এই অডিট সফটওয়্যারের মধ্যে আপনি যখন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে আপ করে দিচ্ছেন, তার বাজেট আপ করে দিচ্ছেন, তার ফোরকাস্ট আপ করে দিচ্ছেন, তার যদি আন্ডারলাইন কোনো ম্যানেজমেন্ট ইনফরমেশন সেটা আপ করে দিচ্ছেন, তাহলে সে আপনাকে সেইটার বেসিসে বিভিন্ন রিপোর্ট আপনাকে জেনারেট করে। এখন সবগুলো রিপোর্ট হয়তো আপনার লাগবে না, যেটা আপনার প্রয়োজন হবে সেইটা আপনি দেখে ডিসিশন, অর্থাৎ আপনার কারো ওয়ার্ক করা লাগবে কিনা, ওই জায়গায় ফার্দার ফোকাস দেওয়া লাগবে কিনা। অডিটের একটা ইম্পর্টেন্ট জিনিস, অর্থাৎ আপনি সবকিছু যে স্ট্রেট পাবেন তা না, অনেক কিছু আছে যেটা আপনাকে ফার্দার প্রসিডিউরের মাধ্যমে আপনাকে সেটা ক্লোজ করতে হবে। ফার্দার অডিট প্রসিডিউরের মাধ্যমে আপনি হাউ টু ডু দ্যাট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখি এরপরে, within an audit context, this audit context, this is sometimes known as audit data analytics or ADA. Data analytics is a very hot topic in the auditing profession, and can be seen as part of the broader revolution role by big data. যেমন আপনারা যদি দেখেন এখনকার সময়ে একটা বড় শব্দ বিগ ডাটা। হোয়াট ইজ বিগ ডাটা? বিগ ডাটা হলো সিম্পল কিছুই না, ইনফরমেশন নিয়ে বিভিন্ন ডাইমেনশনাল অ্যানালাইসিস, এটাই বিগ ডাটা। এবং এখনকার সময় আসলে আমরা যে যুগে বাস করতেছি, এখন কিন্তু আপনাকে কোনো আপনার নিজে কিন্তু কিছু প্রসেস করার দরকার নেই, জাস্ট খালি ইনফরমেশন দিয়ে দিবেন, আপনাকে ডিফারেন্ট টাইপস অফ আউটপুট দিবে, সেই আউটপুটের বেসিসে ইউ ক্যান কনক্লুড যে হোয়ার ইউ শুড গো। এবং আপনার কাজ কিন্তু আগে নিজে কাজ করার জন্য যে সময়টা আপনাকে ব্যয় করতে হতো, এখন তো এই বিগ ডাটার কারণে আপনাকে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে? ডাটা অ্যানালিটিক্স আর ফান্ডামেন্টালি মডার্ন ডেভেলপড form of CATs, and whereas CATs never really changed the audit profession as a whole, it is a possible that data analysts will do. অর্থাৎ CAT কিন্তু আপনাকে অডিট প্রফেশনের কাজ চেঞ্জ করতেছে, আপনার কাজকে সহজ করতেছে, এটা কথা বলছে। অর্থাৎ আপনি ক্যাট মনে করেন যে আপনি এই বিগ ডাটা ইউজ করে ডাটা অ্যানালিটিক্স আউটপুট পাইলেন, আউটপুট পাই রেখে দিলেন, আপনার অডিট হবে? কারণ কি, আপনার এটার উপর কমফোর্ট নিতে হবে যে আপনি যে অডিট করতেছেন, you are obligatory to give true and fair view.
আপনার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ তো একটা রিপোর্টের উপর ডিপেন্ড করতে পারে না। একটা রিপোর্ট পাওয়ার পরে সেই রিপোর্টটা আপনাকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সেই ইম্প্যাক্টটা আদৌ আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউকে এক্সপ্রেস করার জন্য পর্যাপ্ত কিনা সেটাও ইম্পর্টেন্ট। যদি সেটা পর্যাপ্ত না হয়, আমরা দেখবো পরে আপনাকে অল্টারনেটিভ প্রসিডিউরের মাধ্যমে ইউ নিড টু কনফার্ম দ্যাট। Auditors have for many years used computers to help them developing their CADs and audit software discussed above. But technology has not really been powerful enough to make these tools worth the time that needed to be invested in them. A key problem was the need to tailor the CADs to each audit client, which could be costly. Many auditors did not use them. In recent years, however, computing power has developed to the point where a much more complex testing can be performed on data, but crucially without the need to create tailor-made software. এটা একটা without the crucially without the need to create tailor-made software, এটা তারা ক্রিটিসাইজ করছে। অর্থাৎ আমরা যা করি না কেন, অডিট ফার্মগুলো যাই করি না কেন, সেটা কিন্তু আমরা অন্যের করা জিনিসের উপর ডিপেন্ড করি, কিন্তু বাট আমার জন্য নিজে কিন্তু আমি আসলে এটা নিজে কোনো সফটওয়্যার ডিজাইন করি টেইলর-মেড, কিন্তু বাট what is necessary, tailor-made software আপনি ডিজাইন করবে, you need to run the audit, that will give you more precise result। কারণ কি, আপনি জানেন আপনার প্রবলেম কোথায়। সো আপনি যখন টেইলর-মেড সফটওয়্যার করবেন, সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে কিন্তু আপনি কি করবেন, সফটওয়্যার তৈরি করবেন। In recent years, however, computing power has developed, দেখলাম, data analytics software came from the older audit system but is standardized and more powerful. Now, standard data analytics techniques can simply be applied to a client's data, and since this is a much more efficient process than before, it is beginning to be adopted widely within the profession. কারণ এখন আপনার এখানে আরেকটা ব্যাপার আছে, আপনার এই বিগ ডাটা বলি, আমি অডিট সফটওয়্যার বলি, ক্যাডস বলি, এখানে বড় একটা কস্ট ইনভলভ। আপনি যখন একটা সফটওয়্যার ইউজ করবেন, আপনি কিন্তু কোনো পাইরেসিযুক্ত সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না, কারণ দিস ইজ আন্ডার পারভিউ অফ ইয়ার ফার্দার অডিট। সো আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু বাই দোজ সফটওয়্যার। যেহেতু আপনাকে সফটওয়্যারগুলো বাই করতে হবে, ইউ হ্যাভ টু পে মোর, আপনাকে কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হবে। সো এখানে কস্টের অনেক ইনভলভমেন্ট আছে। অর্থাৎ সব ফার্ম কিন্তু আপনার এই কস্টগুলো দিয়ে কুলাই পারে না। ঠিক আছে, এটার কথা বলতেছে। দেখেন, data analytics software came from the older audit software, but it is standardized and more powerful. Now, standard data analytics techniques can simply be applied to a client's data, and since this is a much more efficient process than before, it is beginning to be adopted widely within the profession. এটা আস্তে আস্তে সবাই অ্যাডপ্ট করে নিচ্ছে, কারণ অনেক কাজ আছে দ্যাট ইজ ভেরি মাচ কমন। যেগুলো কমন সেগুলোর জন্য আমার আলাদা টেইলর-মেড সফটওয়্যার প্রয়োজন নেই, সেগুলো আমি ইয়ার মাধ্যমে এক্সিস্টিং এর মাধ্যমে আমি করতে পারি। Auditors can generate intuitive visualizations of very complex data, for example, bubble, bar, or pie chart, which they can then use in their analysis to spot trends that might otherwise have been missed. Page number 231 এ চলে যাই। Here are some examples of specific areas where ADA may be useful, অর্থাৎ আমার big data useful। কি বলছেন? Analyze all transactions in a population, stratify that the population and identify outliers for further examination. Perform calculations relevant to the financial statements, match transactions as they pass through a processing cycle, assist in segregation of duties testing, compare entity data to externally obtained data, manipulate data to assess the impact of different assumptions, analysis of revenue trends split by product or region, matches of orders to cash and purchase to payment, three-way matches between purchase, sales order, goods received and dispatched, documentation, invoices. Can do some software course to test whether segregation of duties is appropriate and whether any inappropriate combination of users have been involved in processing transactions. এখানে আরেকটা অ্যাড করতে চাই,
এখানে আপনারা দেখবেন রিসেন্ট আরেকটা জিনিস ভেরি মাচ ক্রুশিয়াল হয়ে গেছে, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। কারণ আপনি দেখবেন যে আপনি যখন কোনো এখন ফর এক্সাম্পল আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম ব্যাক ইন 2003 আমার ইউনিভার্সিটি শুরু, 2003 থেকে 9, ওই সময়ে কিন্তু আমাদের যে প্রেজেন্টেশন বলি, বিভিন্ন কি বলে নোট বলি, অ্যাসাইনমেন্ট বলি, সেগুলো কিন্তু আমাকে নিজে কম্পিউটারে টাইপ করে নিজে সেটা আইডেন্টিফাই করে তারপরে কিন্তু আমাকে ওই কি বলে আমার প্রেজেন্টেশনটা তৈরি করতে হয়েছে, আমার একটা কি বলে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়েছে। এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এখন কিন্তু কোনো প্রেজেন্টেশন আমাকে তৈরি করতে হয় না। আমি জাস্ট খালি ওখানে এলিমেন্ট গুলো দিয়ে দিই আর জাস্ট খালি ডিজাইন বলে দিই, সে আমাকে কিন্তু আউটপুট দিয়ে দেয়। সে আমাকে 4টা 5টা আউটপুট দেয়, ওখান থেকে আমার সাথে যেটা রিলেভেন্ট সেটা আমি নেই, কিছু এডিট করে আমি এটা করে ফেলি। আবার রিসেন্টলি যেটা আমি শুনলাম কয়েকটা জায়গায়, সেটা হলো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট টিচাররা দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে অ্যাসাইনমেন্ট অ্যান্সার লোকে বের করে নিয়ে আসতেছে এবং নো ওয়ান ইজ বদারিং অন হাউ টু ডু দ্যাট। কিন্তু ওই সময়ে মানে যদি আপনি 2020-এর আগে ধরি, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2022-23-এর পরে মোটামুটি ভাবে মানে লোকজন জানা শুরু করছে, এখন 24-এ ব্রডলি ছড়াই গেছে। তো এর আগ পর্যন্ত কিন্তু একটা লোককে যখন অ্যাসাইনমেন্ট দিতে সে চিন্তা করতো, চিন্তা করে সেইটা একটা গ্রুপের সাথে ডিসকাস করতো, সে নিজে বই পড়তে, এরপরে সে আউটপুট বের করে নিয়ে আসতো। এখন হচ্ছে সে জাস্ট ওই প্রশ্নটা ওইখানে এআই টুলে তুলে দেয়, সে আউটপুট দিয়ে দিচ্ছে। এখন আউটপুটটা এবার আউটপুটটা ভুল, কিন্তু তার কিন্তু 90% কাজ কিন্তু ওই এআই টুল করে দিচ্ছে। এআই টুলটা আউটপুটটা নিয়ে আপনি করে চেক করতেছেন যে ঠিক আছে এখানে কোনো মিসম্যাচ ইনফরমেশন, ভুল ইনফরমেশন আছে কি, তারপর আপনি সেটা অ্যান্সার করে দিচ্ছেন। ইভেন ইফ অনেক ইউনিভার্সিটিতে যেটা আমি শুনছি, স্টুডেন্টরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে অ্যান্সার করে। এরকম মানে একটা প্রশ্ন আসছে, প্রশ্ন ছবি তুলে সেটা আপ করে সাথে অ্যান্সার চলে আসে, ওই মোবাইল থেকে দেখে অ্যান্সার লিখে দিচ্ছে। এটা একদিকে যেমন আপনার জন্য সুবিধা হয়েছে যে আপনি ইজিলি আপনি অনেক ইনফরমেশন পাচ্ছেন, লোকজনের হেল্প ছাড়া আপনি অনেক কিছু করতে। আরেকদিকে তো একটা প্রবলেম আছে, দিস মেক আপ আওয়ার ব্রেইন ডাল। কি আলটিমেটলি আপনি যখন একটা চাকরি করতে যাবেন, আপনাকে যখন আপনার বস জিজ্ঞেস করে ডাকবেন, তখন কি আপনি বলবেন যে বস আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখে নি? পারবেন না। সো ইউ হ্যাভ টু লার্ন। এটা কেন আমি বললাম, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মনে করেন অডিট তো আমার পোস্ট ইভেন্টের উপর হয়। এখন মনে করেন এই বিগ ডাটার ভিতরে বা অডিট সফটওয়্যার টেস্ট ডাটার ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে নাই, কিন্তু বাট খুব অচিরেই মেবি 1 or 2 years লেটার এইগুলোর ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে যাবে। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে যাবে তখন কিন্তু আপনার অডিটের ডাইমেনশন চেঞ্জ করে ফেলতে হবে। আমরা যে গতানুগতিক প্রসেসের মধ্যে অডিট করি, সেই প্রসেস যদি আমরা অডিট করি, ইট উইল নট গিভ আস প্রুডেন্ট রেজাল্ট বেসড অন হুইচ আমরা যে ওপেন ইন্টারভিউ দ্যাট মে বের হবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকুক। আগামীকাল থেকে অ্যানালিটিক্যাল প্রসিডিউর শুরু করবো। আজকে অনেক ডিটেইল আমি এগুলো আলোচনা করার চেষ্টা করছি, বিকজ এটার সাথে অনেক রিলেভেন্ট অনেক কিছু আছে যেগুলো আপনি পড়া না থাকলে আপনি কনসেপ্টগুলো আসলে বুঝতেন। আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি এই টপিকগুলো যেমন পড়বেন আপ টু পেজ 231, রিলেভেন্ট কিছু টপিক কিন্তু আমি পিছন থেকেও আপনাদের পড়াইছি, চ্যাপ্টার 1 থেকে পড়াইছি, চ্যাপ্টার 4 থেকে পড়াইছি। ওই টপিকগুলো ওইখান থেকে একটু দেখবেন আপনি যেগুলো। ঠিক আছে? সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে ইউ মে আস্ক মি, আদারওয়াইজ উই মে ক্লোজ টু। আপনারা শুনতে পাচ্ছেন? নাকি সবাই ঘুমাই গেছেন? জি স্যার। জি স্যার। কারো কোনো কোয়েরি আছে? কোয়েরি থাকলে বলেন, আলোচনা করি। আর কোয়েরি না থাকলে ক্লোজ করি। একটু পড়তে হবে কষ্ট করে, আমার সাথে সাথে পড়ে ফেলেন, তাহলে ইজি হবে আপনাদের জন্য পাস করা।
এমসিকিউ তো স্যার অনেক ডিটেইলসে পড়তে হয়। আমি তো আপনাদেরকে এর জন্য অনেক ডিটেলসে আলোচনা করতেছি, আপনাদের এমসিকিউ সুবিধা হয়। প্রত্যেকটা জায়গায় এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, কারণ এখানে আপনি যখন এমসিকিউটা পড়বেন একটা জিনিস মনে রাখবেন যে অনলি মেমোরাইজেশন দিয়ে কিন্তু সিএ পাস করা কঠিন। এবং আপনি এখন হয়তো এই লেভেলটা এমসিকিউ হতে পারে, আপনি এই লেভেল পাস করলে তো আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন না, আপনার 2টা লেভেল পাস করতে হবে। সো ইউর কনসেপ্ট মাস্ট বি ক্রিস্টাল ক্লিয়ার, এনি সাবজেক্ট, নট অনলি অ্যাসিউরেন্স। আপনার তো 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টেই আপনাকে কনসেপ্ট ভেরি মাচ ক্লিয়ার থাকবে। আপনি কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনার জন্য নেক্সট লেভেলগুলো রান করা অনেক ইজি।